আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। রসায়নের সবথেকে যে অধ্যায়টা স্টুডেন্টরা ভয় পায় সেটা হলো চ্যাপ্টার 11। এই অধ্যায়টার নাম হলো খনিজ সম্পদ ও জীবাশ্ম। এই অধ্যায়ের শুরুতে জীবাশ্ম জ্বালানি সম্পর্কে আলোচনা করা আছে, কিন্তু আমি এই অধ্যায়টা কেমনভাবে সাজাবো আমি বইয়ের সিরিয়াল ব্রেক করে তারপর তোমাদের শেখাবো। আশা করি তোমরা এই ক্লাসটা করলে অনেক উপকৃত হবে। এই ক্লাসগুলো করার ক্ষেত্রে তোমাকে দুইটা কথা মাথায় রাখতে হবে। নাম্বার 1, একটা ক্লাস করার পর আরেকটা ক্লাস করতে হবে। কোনো একটা ক্লাস স্কিপ রেখে পরে ক্লাস করা যাবে না, তাহলে তোমার পড়াশোনা আর আপডেট থাকবে। প্রতিটা ক্লাসকে আপডেট করবে। এবং 2 নম্বর কথাটা হলো অবশ্যই প্রথম ক্লাসে যা শিখবা ওইটা সম্পূর্ণ নিজে পড়ে শেষ করে দ্বিতীয় লেকচারে অংশগ্রহণ করবা। এভাবেই প্রতিটা ক্লাস করলে আশা করি তোমরা সর্বোচ্চ উপকৃত হবে। তো এখন আমরা শুরু করি। প্রথমে আমরা জানবো হাইড্রোকার্বন। হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মেইনলি কি? হাইড্রোকার্বন হলো হাইড্রোজেন এবং কার্বন এদের সমন্বয়ে গঠিত যৌগ। হাইড্রোজেন এবং কার্বন এদের সমন্বয়ে যে যৌগগুলো গঠিত হয় তাদেরকে বলা হয় হাইড্রোকার্বন। এক্সাম্পল হিসাবে আমরা দিতে পারি মিথেন, ইথেন। আপাতত তোমাদের এগুলা নাম মনে রাখা দরকার নাই, যখন আমরা নামকরণ শিখব তখন এগুলোর নাম তোমরা এমনিতেই পারবা। তো মেন কথা হলো হাইড্রোকার্বনে কার্বন এবং হাইড্রোজেন এই দুইটা মৌল ছাড়া অন্য কোনো মৌল থাকতে পারবে না। যদি কার্বন এবং হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল থাকে তাহলে সেটাকে আমরা হাইড্রোকার্বন বলতে পারবো না। তো আশা করি হাইড্রোকার্বন তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমরা জানবো জৈব যৌগ কি। জৈব যৌগ জৈব যৌগ জৈব যৌগ হলো এই হাইড্রোকার্বন প্লাস এই হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহ। তার মানে কি? হাইড্রোকার্বন প্লাস এর জাতক। ভাষাটা কঠিন লাগতেছে, তো চলো একটা এক্সপ্লেইন করি। জৈব যৌগ হলো মেনলি আমরা একটা হাইড্রোকার্বন নেব, যেমন একটা হাইড্রোকার্বন মিথেন নেই, মিথেন। তো এই মিথেনের সাথে আমরা ক্লোরিন দিলাম, এখানে ইউভি লাইট দিলাম, অতিবেগুনি রশ্মি যাকে বলা হয়। তো এই বিক্রিয়াটা যখন ঘটবে তখন কি উৎপন্ন হবে জানো? CCl4 প্লাস 4 অণু HCl, এর নাম হলো কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন টেট্রাক্লোরাইড এই বিক্রিয়াটি মূলত 4 ধাপে সংঘটিত হয়। এটা তোমরা পরবর্তীতে জানবে আমার ক্লাসের মাধ্যমে। তো আপাতত জেনে রাখো মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়। মিথেন থেকে কার্বন টেট্রাক্লোরাইড 4 ধাপে তৈরি হয়। তো দেখো, এটা ছিল হাইড্রোকার্বন। এই হাইড্রোকার্বনের সাথে ক্লোরিন বিক্রিয়া করলো, হাইড্রোকার্বন প্লাস ক্লোরিন বিক্রিয়া করে একটা যৌগ উৎপন্ন হলো। তাহলে এই যে হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত বা তৈরিকৃত যে যৌগ সেটাই কি? জৈব যৌগ। তাহলে আমরা এই কার্বন টেট্রাক্লোরাইড এটাকে জৈব যৌগ বলতে পারবো, কারণ এটা হলো হাইড্রোকার্বনের জাতক বা হাইড্রোকার্বন থেকে তৈরিকৃত যৌগ। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হয়েছো। তো আমি একটু সামারাইজ করি। হাইড্রোকার্বন কি? হাইড্রোকার্বন হলো যেখানে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে আর অন্য কোনো মৌল থাকবে না। এই কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত সকল যৌগই হাইড্রোকার্বন। আর জৈব যৌগ কি? জৈব যৌগ মেনলি হলো এই হাইড্রোকার্বন থাকবে এবং হাইড্রোকার্বন বিক্রিয়া করে অন্য একটা যৌগ উৎপন্ন করবে, সেটাকে বলা হয় জৈব যৌগ। তার মানে সংজ্ঞাটা এভাবে বলা যায়, হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগসমূহকে জৈব যৌগ বলা হয়। এখানে আমরা একটা বিক্রিয়া দেখেছি
মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করে কার্বন টেট্রাক্লোরাইড উৎপন্ন হয়। তো এই কার্বন টেট্রাক্লোরাইড একটা জৈব যৌগ, যেহেতু এটা হাইড্রোকার্বন থেকে তৈরি হয়েছে তাই কি এটা জৈব যৌগ। তো তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে হাইড্রোকার্বন কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত, তাহলে জৈব যৌগ কী দ্বারা গঠিত? অবশ্যই প্রশ্নটা আসার কথা, তাই না? তো চলো আমরা দেখি জৈব যৌগেতে হাইড্রোজেন এবং কার্বন ছাড়া কী কী থাকতে পারে। তো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এটা হলো মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, কার্বন ছাড়া কোনো জৈব যৌগ গঠিত হয় না। কার্বন ছাড়া কোনো জৈব যৌগ গঠিত হয় না, জৈব যৌগ গঠিত হয় না। কিন্তু 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 কি কিন্তু হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ গঠিত হয়, হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ গঠিত হয়। স্পেশাল একটা কথা মনে রাখো, স্পেশাল কথাটা হলো জৈব যৌগে কার্বন ও হাইড্রোজেন ছাড়াও থাকতে পারে কি কি জানো? পন্স, PONS, পন্স। পিতে ফসফরাস, ওতে অক্সিজেন, এনতে নাইট্রোজেন আর এসতে সালফার। তো পন্স মনে করো একটা স্যান্ডেলের মতো, তো এটা কী দিলাম? স্যান্ডেলটা ছিঁড়ে গেল, তো একটা করস চিহ্ন দিলাম। করস মানে কি? একটা এক্স, আর এক্স মূলত কোন গ্রুপের প্রতীক? এক্স হলো হ্যালোজেন। কী যায়? হ্যালোজেন। তো এই বিষয়টা আমি এখন সামারি করব। মেনলি কার্বন ছাড়া কোনো জৈব যৌগ গঠিত হয় না, কিন্তু হাইড্রোজেন ছাড়াও জৈব যৌগ গঠিত হয়। আর জৈব যৌগে সাধারণত কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও থাকতে পারে কি? ফসফরাস, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার এবং হ্যালোজেন সমূহ। হ্যালোজেন সমূহ কি আশা করি তোমরা জানো, সেগুলো হলো ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন, এগুলো আর কি। এখন আমরা জানবো সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে। সমগোত্রীয় শ্রেণী আসলে কি? যে সকল যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। তো এখানে মেইন কথাটা কি আসলো? ভৌত ও রাসায়নিক ধর্মে, ভৌত ও রাসায়নিক ধর্মে গভীর মিল। এখন আমরা জানবো সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে। সমগোত্রীয় শ্রেণীটা আসলে কি? যৌগের কার্যকরীমূলক একই হওয়ায় তাদের ভৌত এবং রাসায়নিক ধর্মের মধ্যে গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত, এদেরকে সমগোত্রীয় শ্রেণী বলে। তো আমি একটা সহজ ভাষায় বলি, তো এখানে মেন কথাটা কি আসছে? তো আমি এখানে মেন কথাটা বলি, মেন কথাটা কি আসছে? মেন কথাটা হলো ভৌত ও রাসায়নিক ধর্ম মিল থাকে, গভীর মিল থাকে, তারা একই শ্রেণীভুক্ত। তো দেখেন এই সমগোত্রীয় শ্রেণীর মধ্যে হলো অ্যালকেন। এই অ্যালকেনের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী যা, তার সাথে অন্য একটা গ্রুপের ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী কোনো মিল নেই। এরপরে আছে অ্যালকিন। এরপরে হলো অ্যালকাইন। এরপরে অ্যালকোহল। এরপর অ্যালডিহাইড। লাস্ট ফ্যাটি অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড বা জৈব অ্যাসিড বলা হয় একে। তো দেখো তোমাদের বইয়ে মূলত এই 6টা সমগোত্রীয় শ্রেণী সম্পর্কে আলোচনা করা আছে। তো এই অ্যালকেন সমূহ যে ভৌত এবং রাসায়নিক ধর্ম, তারা একই রকম ধর্ম প্রদর্শন করে। তো এই অ্যালকেন সমূহর ভৌত এবং রাসায়নিক যে ধর্মগুলো থাকে তারা সেম। এর সাথে অ্যালকিনের
মিল নেই এবং অ্যালকিন সমূহ সবগুলার ভৌত এবং রাসায়নিক ধর্ম সেম। একইভাবে অ্যালকাইনেরও সবগুলোর ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী সেম। এর সাথে অ্যালকানের সাথে অ্যালকিনের কোনো মিল নেই, অ্যালকিনের সাথে অ্যালকাইনের কোনো মিল নেই, শুধুমাত্র তাদের নিচেদের এই শ্রেণীর ভিতরে যে সদস্যগুলো থাকবে শুধু তাদের মধ্যে মিল আছে। তো এদেরকে একটা সাধারণ সংকেতের সাহায্যে প্রকাশ করা হয়। অ্যালকেন সমূহের সাধারণ সংকেত হলো CnH2n+2। অ্যালকিনের সাধারণ সংকেত হলো CnH2n, তার মানে কি আমরা 2 বাদ দিয়ে দিছি। অ্যালকাইনের সাধারণ সংকেত হলো CnH2n-2, আরও 2 বাদ দিলাম। তো বিষয়টা এরকম। এখন অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিড, এইটুকু জানার আগে আমাদের আরও একটা জিনিস শিখতে হবে, সেটা হলো অ্যালকাইল মূলক। সেটা কি? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক, আসলে অ্যালকাইল মূলক কি? অ্যালকাইল মূলক যেহেতু আপনাদের এখন পর্যন্ত নামকরণ শেখায়নি, শুধুমাত্র একটা জিনিস মনে রাখেন, CH3 এটা একটা অ্যালকেন। তো মিথেন এটা একটা অ্যালকেন, এই দুটা দিয়ে আমি বোঝাই। তো দেখেন, এইটা থেকে এই অ্যালকেন সমূহ থেকে একটা হাইড্রোজেন আমরা অপসারণ করব। এটাতে একটা হাইড্রোজেন অপসারণ করলে কি হয়? CH3 হয় না? যেহেতু একটা হাইড্রোজেন অপসারণ করলাম, তখন একটা হাত থাকবে ফাঁকা। তো এখানে দেখেন C2H5 কেন থাকলো? যেহেতু এখানে 6টা ছিল, একটা হাইড্রোজেন অপসারণ করলাম, তাহলে একটা হাত ফাঁকা হলো। এই অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন অপসারণ করব, তখন যে এই একযোজী মূলকের সৃষ্টি হব, একেই অ্যালকাইল মূলক বলা হয়। একে সাধারণত R দ্বারা প্রকাশ করা হয়, আর এই অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত হলো CnH2n+1। তো এখন আমরা অ্যালকোহল, অ্যালডিহাইড ও ফ্যাটি অ্যাসিডের সাধারণ সংকেত বুঝতে পারবো। এই অ্যালকোহল হলো ROH, অ্যালডিহাইড হলো RCOH, আর ফ্যাটি অ্যাসিড হলো RCOOH। এখানে আরটা কি? আরটা হলো অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাধারণ সংকেত কি? CnH2n+1। তো সেমভাবে এখানেও আর এর সাধারণ সংকেত হলো এটা, আর এখানেও আর এর সাধারণ সংকেত হলো এটা। তো এইটুকু বুঝতে পারলে এখন আমরা নামকরণ পড়ার জন্য রেডি। প্রথমে আমরা নামকরণ শিখব, তারপরে আমরা প্রত্যেকটা গোত্রের কিছু কিছু বৈশিষ্ট্য শিখব, তারপর আমরা প্রস্তুতি শিখব, বিক্রিয়া শিখব, তারপরে শিখব রূপান্তর, যেটা নিয়ে সবার মারাত্মক লেভেলের ভীতি। তবে আশা করি দূর হবে এবার। তো এখন আমরা শিখব জৈব যৌগের নামকরণ, যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট। এই নামকরণ না বুঝলে হয়তো জৈব যৌগ তোমার কাছে বোঝা অসম্ভব মনে হবে। তো শুরু করি। মেইনলি জৈব যৌগের নামকরণ করা হয় কার ভিত্তিতে জানো? কার্বন সংখ্যার ভিত্তিতে। কার সংখ্যার ভিত্তিতে? কার্বন সংখ্যার ভিত্তিতে জৈব যৌগের নামকরণ করবো আমরা। সবসময় আমরা চেক করবো যে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা কত। তো কার্বন সংখ্যা যদি 1 হয়, তাহলে এর নাম উচ্চারণ হবে, নামের শুরুতে উচ্চারণ হবে METH, মিথ। কার্বন সংখ্যা যদি 2 হয়, এর নামের উচ্চারণ হবে ইথ। তো কার্বন সংখ্যা যদি 3 হয়, এর নামে উচ্চারণ হবে কি? প্রোপ। কার্বন সংখ্যা যদি 4 হয়, এর নামে উচ্চারণ হবে বিউট। এটা নট বুট, এটা উচ্চারণ কি হবে? বিউট। কার্বন সংখ্যা যদি 5 হয়, উচ্চারণ হবে কি? প্যান্ট, PENT। কার্বন সংখ্যা 6 হলে কি উচ্চারণ হবে জানো? হ্যাক্স। কার্বন সংখ্যা যদি 7 হয়, উচ্চারণ হবে হ্যাপ্ট, HCPT, হ্যাপ্ট। কার্বন সংখ্যা যদি 8 হয়, উচ্চারণ হবে কি? অক্ট, OCT, অক্ট। কার্বন সংখ্যা 9 হলে উচ্চারণ হবে নন, নন। আর কার্বন সংখ্যা 10 হলে উচ্চারণ হবে কি? ড্যাক, ড্যাক। এই বিষয়টুকু খাতায় তুলে ফেলো। এখন আমরা অ্যালকেনের নামকরণ শিখব। অ্যালকেন, অ্যালকেন, অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। আর মোস্ট ইম্পর্ট্যান্ট কথা, এখানে কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান থাকবে, কার্বন কার্বন একক বন্ধন বিদ্যমান
থাকবে। এই দুটা কথা মাথায় রাখতে হবে। তো আমরা কার্বন সংখ্যা যখন 1 নিব, কার্বন সংখ্যা ধরো 1 নিলাম, কার্বন সংখ্যা যদি 1 নেই তাহলে কি হবে, এখানে 1 বসাও, তাহলে C1, 2 গুণন 1 2 যোগ 2 কি CH4, তো এর নাম কি? কার্বন সংখ্যা যদি 1 হয় নাম উচ্চারণ কী হবে, মিথ। আর অ্যালকেনের শেষে ANE বসিয়ে দিবা, কি বসিয়ে দিবা, ANE, তাহলে কি হলো, মিথেন। এখন কার্বন সংখ্যা যদি 2 হয় তাহলে কি উচ্চারণ হবে, দেখো কার্বন সংখ্যা যদি 2 বসাও কত হবে, C2H, 2 গুণন 2 4 যোগ 2 6, তা কার্বন সংখ্যা যদি 2 থাকে তাহলে কি উচ্চারণ হয়, ETH, আর শেষে কি যুক্ত হবে, ANE, ইথেন। এখন কার্বন সংখ্যা যদি 3 হয় তাহলে কি উচ্চারণ হবে, দেখো এখানে 3 বসাই, C3H, 3 দুগুণে 6 6 আর 2 8 8, তো এর নাম কী হবো, ANE, প্যান। প্রোপের সাথে কি ANE। তো এখন যদি কার্বন সংখ্যা 4 হয় তো এর নাম কি উচ্চারণ হবে, ANE, তাহলে কি হলো, বিউটেন। কার্বন সংখ্যা যদি 5 হয় তাহলে কি উচ্চারণ হবে, সরি এখানে নামটা লিখি নাই, এখানে সংকেতটা হলো 4 হলে কি C4H10, এই সংখ্যাতে বসালে এটাই আসে। তো 5 হলে কি হবে, C5H12, এটা কি হবে, প্যান্ট। 5 হলে কি প্যান্ট, সাথে কি ANE, প্যান্টেন। কার্বন সংখ্যা 6 হলে C6H12 আর 2 11 14, তো কি হবে, হেক্সএন। কার্বন সংখ্যা যদি 7 হয় তাহলে কি হবে, C7H16, তো এর নাম কি হবে, হ্যাপটেন, HEPT, লাস্টে ANE, হ্যাপটেন। যেহেতু এখানে জায়গা কম আমরা বাকি কয়টা এই পাশে দেখাই। তো কার্বন সংখ্যা কি, এখন কার্বন সংখ্যা যদি 8 হয়, তাহলে কত হবে, C8H, 8 দুগুণে 16 আর 2 কত 18, তো এর নাম কি হবে, অক্টেন, ANE, অক্টেন। কার্বন সংখ্যা 9 হলে কি হবে, কার্বন সংখ্যা 9 হলে C9H20, তো এর নাম কি হবে, নোনেন। আর C10 হলে এটা তোমাদের SW। তো আজকের পর্ব এখানেই শেষ। আগামী ক্লাসে আমরা বাকি সকল যৌগের নামকরণ শিখব এবং এই অ্যালকেনেরগুলা আমরা শুধুমাত্র নামকরণটা শিখলাম, এরপর আমরা এগুলাকে গাঠনিক সংখ্যার আকারে লেখাও শিখব। তো কি করতে হবে তোমাদের, এখন তোমাদের অবশ্যই এই ক্লাসে যা যা পড়াইলাম সম্পূর্ণ পড়া শেষ করে পরে ক্লাস দেখতে হবে, এবং শুধু শেষ করলে হবে না, সাথে একটা নোট খাতাও রাখতে হবে যদি তুমি পূর্ণাঙ্গভাবে এই অধ্যায়ে প্রিপারেশন নিতে চাও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ক্লাসটি করে যদি বিন্দুমাত্র উপকৃত হও তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে তোমার মূল্যবান মতামত জানাও। আসসালামু আলাইকুম।